ফ্লাইট MH370 পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং হৃদয় বিদারক ঘটনাগুলির মধ্যে একটি। এমন একটি ঘটনা যেখানে যাত্রী ভরা একটি বিমান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। বিমানটিকে জমিন গ্রাস করে ফেলেছে নাকি আকাশ, কেউ জানে না। ঘটনাটি 8ই মার্চ 2014 সালের। Breaking news tonight, a Malaysia Airlines flight MH370 Flight MH370 disappeared en route to Beijing. 70, we are ready, requesting flight number 310 to Beijing. Malaysia, 370. Flight MH370 ended in the southern Indian মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট MH370 রাত 12টা বেজে 42 মিনিটে কুয়ালালামপুর থেকে টেক অফ করে এবং পরবর্তী 5 ঘন্টার মধ্যে ফ্লাইটটিকে চীনের বেজিংয়ে পৌঁছাতে হবে। ফ্লাইটটি এই রুটে স্বাভাবিকভাবেই চলাচল করত। এই বিমানে মোট 239 জন ছিল, যার মধ্যে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার্স। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন জাহারি আহমদ শাহ। তিনি একজন অভিনব পাইলট যার 33 বছরের বিমান পরিচালনা করার অভিজ্ঞতা ছিল, এবং এই ফ্লাইটের কো পাইলট ছিলেন ফারিক হামিদ, যার বিমান চালানোর 7 বছরের অভিজ্ঞতা ছিল। রাত 1টা বেজে 8 মিনিটে এই ফ্লাইট মালয়েশিয়ান কোস্ট লাইন অতিক্রম করে দক্ষিণ চীন সাগরে পৌঁছে যায়। এই বিমান মাটি থেকে 35,000 ফিট উঁচুতে পৌঁছে যায়। এই ফ্লাইট এখনো কুয়ালালামপুরের এটিসির সঙ্গে যোগাযোগ ছিল, সবকিছু নর্মাল চলছিল, এবং রাত 1টা বেজে 19 মিনিটে এই ফ্লাইট ভিয়েতনামের এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করে। তারপর এই ফ্লাইট ভিয়েতনামের হোচিমিনের সম্পর্কে চলে আসে এবং ফ্লাইটের ক্যাপ্টেন কুয়ালালামপুর এটিসিকে গুড নাইট বলে এগিয়ে যায়, এবং এটা ওই ফ্লাইট থেকে আসা শেষ শব্দ ছিল। ভিয়েতনাম এয়ার স্পেসে পৌঁছানোর প্রায় 2 মিনিট পর এই ফ্লাইট কুয়ালালামপুর এটিসির রেডার থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এটা কুয়ালালামপুর এটিসির কাছে স্বাভাবিক একটি বিষয় ছিল, কেননা এই ফ্লাইট সেখান থেকে অনেক দূরে ভিয়েতনামের এয়ার স্পেসে পৌঁছে গিয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে এই ফ্লাইট ভিয়েতনামের হোচিমিন এটিসি থেকে অদৃশ্য হয়ে যায়। এটিসি বারবার ফ্লাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু ফ্লাইট থেকে কোনো উত্তর আসেনি। হোচিমিন এটিসি সঙ্গে সঙ্গে এই অদৃশ্য হয়ে যাওয়া প্লেনটির ব্যাপারে কুয়ালালামপুর এটিসিকে খবর দেয়, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই ফ্লাইট কেন, কিভাবে এবং কোথায় গায়েব হয়ে যায়। এবং এই ঘটনাটির পর ফ্লাইট MH370 হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় এভিয়েশনের মিস্ট্রি। স্বাগতম জানাই আপনাদেরকে আজকের এই রহস্যময় ভিডিওতে। সবাই এটাই ভেবে নিয়েছিল যে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার কারণে প্লেনটির সাথে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, এবং সকাল 6:30টার মধ্যে এই ফ্লাইট বেজিং এয়ারপোর্টে ল্যান্ড করার কথা, কিন্তু এই ফ্লাইট সেখানে আর পৌঁছালো না। তখনই এই ফ্লাইটটি খুঁজে বের করার জন্য একটি সার্চ অভিযান শুরু করা হলো। ফ্লাইটের সাথে শেষবার যেখানে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তার কয়েকশো কিলোমিটার এরিয়ার মধ্যে সমুদ্রে অনুসন্ধান চালানো হলো। এই সার্চ অভিযান এতটাই বড় ছিল যে এই ফ্লাইটটি খোঁজার জন্য 7টি দেশ নিজেদের সামুদ্রিক জাহাজ এবং এয়ারক্রাফট এই সার্চ অভিযানে অন্তর্ভুক্ত করে। এই প্লেনটি খুঁজতে খুঁজতে পুরো 3 দিনের বেশি সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু অনুসন্ধান দল এই ফ্লাইটের কোনো হদিশ পায়নি। ঘটনাটির প্রায় 4 দিন পর 12ই মার্চ 2014 এই ফ্লাইট সম্বন্ধে আরও একটি রহস্য সামনে এলো, যা সকলকে আশ্চর্যচকিত করে তোলে। প্রকৃতপক্ষে এই ফ্লাইট বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখনও মিলিটারির এক রাডার ফ্লাইটটি ট্র্যাক করছিল। এই ফ্লাইটটির ব্যাপারে মিলিটারি রেডার থেকে পাওয়া ডেটা সবাইকে হতভম্ব করে তোলে। রাত 2টো বেজে 22 মিনিট পর্যন্ত মিলিটারি রাডার এই বিমানটিকে ট্র্যাক করে। তারপরে এই বিমান মিলিটারি রাডার থেকেও অনেক দূরে উধাও হয়ে যায়। এখন পর্যন্ত যেই জায়গায় এই প্লেনটি খোঁজা হচ্ছিল সেখানে কোনো প্লেন ছিলই না। এই ঘটনাটি আরও একটি টার্নিং পয়েন্ট নিয়ে নেয়। অবশেষে এই বিমানটি কোথায় হারিয়ে যায়? এই প্লেনটি সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু কেন এই প্লেনটি ইউটার্ন নিয়েছিল, এবং ইউটার্ন নিয়ে ভারত মহাসাগরের দিকে কেন পৌঁছায়, এবং মিলিটারি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার পর এই প্লেনটি কোথায় ঘুরে গেল? অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। এখন অনুসন্ধানকারীদের কাছে আরও একটি বড় চ্যালেঞ্জ এসে যায়। ইন্ডিয়ান ওশানের একটি বড় অংশে সার্চ অভিযান শুরু করতে হবে, যা রেস্কিউ টিম গলফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সিয়ে খুঁজছিল। এবার ভারত মহাসাগরের এই অংশে খোঁজাখুঁজি শুরু করে কয়েকদিন ধরে সন্ধান চালানোর পর এই এরিয়ার মধ্যেও ওই প্লেনের
কোনো হদিশ পাওয়া যায়নি। এই বিমানটির রহস্য এখনো কেউই বুঝতে পারছিল না এবং কয়েকদিন পর এই কাহিনীর আরো একটি নতুন মোড় নিয়ে নেয় এবং সবাইকে আশ্চর্য করে তোলে। তার কয়েকদিন পর জানা যায় যে এই বিমানটি তার যাত্রার সময় একটি স্যাটেলাইটের সাথে বারবার যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। আসলে এটি বোয়িং 777 বিমান ছিল, যার মধ্যে স্যাটেলাইটের সাথে অটোমেটিক কমিউনিকেট করার টেকনিক ছিল। এই বিমানটি কয়েক ঘন্টা পর পর ইন্টারমাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই স্যাটেলাইটের ডাটা ডিকোড করার পর দেখা গেল যখন এই বিমান মিলিটারি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তখন সে আরো একটি টার্ন নিয়েছিল এবং পরবর্তী 5 ঘন্টা এইভাবেই ভারত মহাসাগরের উপরে উড়তে থাকে। এই বিমানটি সকাল 8:19 শেষবারের মতো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ইনভেস্টিগেটররা যখন স্যাটেলাইটের কমপ্লেক্স ডেটা অ্যানালাইজ করলো এবং বিমানের স্পিড এবং তাতে থাকা ফিউল দেখে জাহাজের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলো, তখন অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরের এই বক্ররেখায় জাহাজটি চলে যাওয়ার সন্দেহ প্রকাশ করে এবং এরপর শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় সার্চ অপারেশন এবং একটি বড় পরিসরে সমুদ্রের এই অংশে তদন্ত শুরু হয়। কিন্তু এই বিমানের কোনো হদিশ পাওয়া গেল না। তারপর এপ্রিল 2014 সালের পর সমুদ্রের উপরে চলতে থাকা সার্চ অপারেশন বন্ধ করে ডিপ ওশান সার্চ শুরু করা হলো। সেই জন্য আধুনিক টেকনিকের মাধ্যমে সমুদ্রের নিচের ম্যাপিং করা হলো এবং বছরের পর বছর ধরে বিমানটি খুঁজে বের করার চেষ্টা চলছিল। এই সার্চ অপারেশন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সার্চ অপারেশন ছিল এবং লাগাতার টানা 3 বছর ধরে এই বিমানের অনুসন্ধান চলছিল, যার ফলে $160 মিলিয়ন খরচ হয়। কিন্তু এই প্লেনের কোনো নাম নিশানা পাওয়া যায়নি এবং 3 বছর পর সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়। যদিও এই বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এই প্লেনটি অদৃশ্য হওয়ার 1 বছর পর ম্যাডাগাস্কারের একটি আইল্যান্ডে সেই বিমানের একটি টুকরো পাওয়া গেল, যেটা সমুদ্রের ঢেউয়ের সাথে এই দ্বীপে এসে পৌঁছায়। এটা ছিল বিমানের ফ্ল্যাপরন। এটা বিমানের সেই অংশ যেটা ল্যান্ডিংয়ের সময় কাজে আসে। যখন এই ফ্ল্যাপরন নিয়ে রিসার্চ করা হলো তখন সেই বিমানের একটি রহস্যময় তথ্য থেকে পর্দা ফাঁস হয়ে যায়। এক্সপার্টরা এটা মনে করছে যে যখন এই বিমান সমুদ্রে ক্র্যাশ হয়ে যায় তখন বিমানটি নিজের নোজের ওপর ভারসাম্য রেখে জলের উপর ধাক্কা খায়, যার ফলে এটাই ধারণা করে নেওয়া হয়েছে যে ফ্লাইট 370 বিমানকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার মুখে ফেলে দেওয়া হয়। সর্বোপরি এই ফ্লাইটকে কেন ক্র্যাশ করা হয়েছিল এবং এর পিছনে কারা ছিল, মালয়েশিয়ান পুলিশের দল এ বিষয়ে তদন্ত শুরু করলো। ইনভেস্টিগেশন করার সময় এই ফ্লাইট সম্বন্ধে আরো অনেক জটিল রহস্য বের হয়ে আসলো, যা সবাইকে অবাক করে তোলে। প্রথমত এটা বিশ্বাস করা হয়েছিল যে এই ফ্লাইটে শর্ট সার্কিটের কারণে নিশ্চয়ই আগুন লেগে যায়, যার ফলে প্লেনের কমিউনিকেশন সিস্টেম কাজ করা বন্ধ হয়ে যায়, যার ফলে প্লেনের ক্যাপ্টেন ইউটার্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়ে এমার্জেন্সি ল্যান্ড করে। আরও মনে করে যে ফ্লাইট MH370কে কেউ হয়তো হাইজ্যাক করার চেষ্টা করেছিল এবং হাইজ্যাকাররা ফ্লাইটকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল এবং তার জন্য প্যাসেঞ্জারদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তারপর জানা গেল ফ্লাইটে 2 জন লোক এমন ছিল যারা ফেক পাসপোর্ট নিয়ে ট্রাভেল করছিল, যার ফলে এটা সন্দেহ প্রকাশ করা হয় যে এরাই হয়তো প্লেনটি হাইজ্যাক করেছিল। কিন্তু যখন এই 2 প্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড চেক করা হলো তখন জানা গেল যে এদের কোনো আতঙ্কবাদী সংগঠনের সাথে সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে তারা চুরি করা পাসপোর্ট নিয়ে ইউরোপে গিয়ে সেটেল হতে চেয়েছিল। তাছাড়া এই ফ্লাইটটি হাইজ্যাক করে আতঙ্ক ছড়ানোর যদি উদ্দেশ্য ছিল তাহলে আতঙ্কবাদীরা ফ্লাইটটি সমুদ্রে ক্র্যাশ না করে কোনো শহরেও তো ক্র্যাশ করতে পারত এবং তারা সরকারের কাছে কোনো ডিমান্ডও রাখেনি। সেই জন্য এই হাইজ্যাক হয়ে যাওয়ার থিওরিটাও ভুল প্রমাণিত হয়। তাহলে ফ্লাইট MH370 পিছনে কাদের ষড়যন্ত্র ছিল? এর জন্য মালয়েশিয়ান পুলিশ 2 পাইলটের ব্যাপারে খোঁজ নেয়। তারপর ফ্লাইটের ক্যাপ্টেন জাহারি আহমদ শাহের বাড়িতে একটি ফ্লাইটের সিমুলেটর পাওয়া গেল। ফ্লাইট সিমুলেটর এমন একটি মেশিন যার মধ্যে পাইলট সত্যিকারের বিমান চালানোর অনুভূতি পায় এবং কোনো পাইলটের বাড়িতে ফ্লাইট সিমুলেটর পাওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু বড় কথাটি হলো যে ওই ফ্লাইট সিমুলেটরের মধ্যে যেই পাথ ড্র করা ছিল এবং তাতে যেই কোঅর্ডিনেট দেওয়া হয়েছিল সেটা কাকতালীয়ভাবে ফ্লাইট MH370 রুটের সাথে প্রায় মিলে যায়। এমন মনে হচ্ছে যেই রুট দিয়ে ফ্লাইট 370 গিয়েছিল সেই রুটে নিজের ফ্লাইট সিমুলেটর দিয়ে ফ্লাইট ওড়ানোর প্র্যাকটিস করছিলেন ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ। এটা দেখার পর প্লেনের পাইলটকে সোজা কাঠগড়ায় দাঁড় করানো হয়। এখন এটাই প্রশ্ন উঠছে যে সত্যি কি ফ্লাইটের ক্যাপ্টেনই সেই ব্যক্তি যিনি এই ফ্লাইটকে গায়েব করে দেওয়ার ষড়যন্ত্র করে? তাহলে এটা জানার জন্য এই পুরো ঘটনা আবার একবার নিখুঁতভাবে পর্যালোচনা করতে হবে। কিভাবে এই ফ্লাইটটি গায়েব করা হয়েছিল? আসলে কিছু এমন একটা ঘটে
যে এই প্লেনটি টেক অফ করার 42 মিনিট পর প্লেন ভিয়েতনাম এয়ার স্পেসের কাছে প্রবেশ করে, তখন মালয়েশিয়ান এটিসি বিমানটিকে ভিয়েতনাম এটিসির কাছে হ্যান্ড ওভার করে দেয়। কিন্তু ভিয়েতনাম এটিসি বারবার চেষ্টা করা সত্ত্বেও বিমানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেনি। এটা তখনই হতে পারে যখন এই প্লেনের ট্রান্সফাউন্ডার হয়তো খারাপ হয়ে যায়, কিংবা সেটা ইচ্ছাকৃতভাবে কেউ বন্ধ করে দিয়েছিল। আসলে ট্রান্সফাউন্ডার এমন একটি ডিভাইস যার মাধ্যমে বিমান মাটিতে থাকা এটিসির সাথে যোগাযোগ করতে পারে এবং নিজের অ্যাকচুয়াল লোকেশনের ব্যাপারে এটিসিকে জানাতে থাকে। আচ্ছা, ট্রান্সফাউন্ডার বন্ধ হয়েছিল এটা আলাদা কথা, কিন্তু MH370 একটি আধুনিক বিমান ছিল যার মধ্যে এটিসির সাথে যোগাযোগ করার 4টিরও বেশি উপায় ছিল, এবং 4টি কমিউনিকেশন ডিভাইস একসাথে খারাপ হয়ে যাবে এটা এভিয়েশনের ইতিহাসে কখনোই ঘটেনি। তাহলে এটা পরিষ্কার ব্যাপার যে সমস্ত কমিউনিকেশন ডিভাইসকে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি প্লেনের মধ্যে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতো তাহলে প্লেনটি ইউটার্ন নেওয়ার পর ল্যান্ড করলো না কেন? পাইলট এই প্লেনকে থাইল্যান্ড ও মালয়েশিয়ান বর্ডার থেকে অতিক্রম করে, যা কোনো কাকতালীয় ব্যাপার নয়, যার জেরে থাইল্যান্ড এটিসি এমনটাই মনে করেছে যে বিমানটি মালয়েশিয়ান এটিসির সাথে যোগাযোগ করছে, এবং মালয়েশিয়ান এটিসি মনে করবে প্লেনটি থাইল্যান্ড এটিসির সাথে যোগাযোগ করছে। এই রুট দিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হলো পাইলট এটাই চেয়েছিল যে প্লেনের লোকেশন কেউ ট্র্যাক না করতে পারে। প্লেনটি লুকিয়ে লুকিয়ে মালাক্কা প্রণালীতে পৌঁছে আরও একটি মোড় নেয়, যা নির্দেশ করে যে প্লেনটি একজন অভিজ্ঞ পাইলট নির্ভুলতার সাথে চালাতে পারে, তাও আবার কোনো এটিসির সহায়তা না। এখন আপনার মনে এই প্রশ্নটি উঠতে পারে যে ওই বিমানে 2 পাইলট ছিল, তাহলে দ্বিতীয় পাইলট বিমানের ক্যাপ্টেনকে এমনটা করার জন্য কি বাধা দেয়নি? এর উত্তর হলো, বিমানটি যখন টেক অফ করে তখন দ্বিতীয় পাইলট বিমানকে হাই অ্যালটিটিউডে পৌঁছাতে বিজি থাকে। তারপর প্লেন ক্রুজ মোডে পৌঁছে যায়। তারপর পাইলট কিছু অবসর সময় পেয়ে যায়। এই অবসর সময়ে কো পাইলট চা কফির ব্রেক নেওয়ার জন্য বেরিয়ে আসে এবং তিনি ককপিটের ডোর বন্ধ করে দেন, এবং ককপিটের ডোর এতটাই সিকিওর হয় যে সেটা ভিতর থেকেই একমাত্র খোলা যাবে। সেই ককপিটের মধ্যে প্লেনের ভিতরে অক্সিজেন বাড়ানো এবং কমানোর অপশান থাকে। ক্যাপ্টেন বিমানের ভিতর অক্সিজেনের ফ্লো কমিয়ে দেয়, তাহলে এর ফলে যাত্রীদের দম বন্ধ হয়ে যাবে এবং তারা নিজেদের কনসিয়াসনেস হারাতে থাকবে। এরপর পাইলট লুকিয়ে লুকিয়ে বিমানকে সমুদ্রের একটা বিরান অংশে নিয়ে যায় যেখানে সে বিমানকে ক্র্যাশ করতে পারবে। যদিও এই প্লেনকে পানির ওপর ল্যান্ড করা যেত, এরকমটা ইতিহাসে অনেকবার হয়েছিল, কিন্তু এর জন্য বিমানকে হরিজেন্টালিভাবে ল্যান্ড করাতে হয়। কিন্তু MH370কে ভার্টিক্যালি নোজের ওপর ভর দিয়ে পানিতে ক্র্যাশ করা হয়। তাই এই ঘটনায় সেই পাইলটকেই সন্দেহের মধ্যে ফেলা হয়েছে। যদিও এটা শুধুমাত্র একটি থিওরি, বিমানকে হয়তো জাহাজের ক্যাপ্টেনই ক্র্যাশ করেছিল, কেননা এই বিমানের সাথে হওয়া ইনসিডেন্টস ক্যাপ্টেন জেহরি আহমদ শাহের দিকেই ইঙ্গিত করে। কিন্তু আসল সত্যটা কি, এটা এখনও একটি রহস্য হয়ে আছে। যদিও কিছু লোকে এটা বিশ্বাস করে যে কথিত আছে জেহরি আহমদ শাহ নিজের ফ্যামিলি প্রবলেমের কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিল, এই কারণে তিনি সুইসাইড করার জন্য পুরো বিমানকেই ক্র্যাশ করে দিয়েছিলেন। তবে এই কথা কতটা সত্য এটা কেউই জানে না, কিন্তু সত্যটা হলো MH370 বিমানের সাথে 239 জন মানুষ নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি।